আজকে আমাদের টপিক হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অফ ফটোসিনথেসিস বা আলোক নিরপেক্ষ দশা, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা। তাহলে আলোক নিরপেক্ষ দশা নামটা দেখে বুঝতে পারছি যে এই স্টেজে বা এই ফেজে সূর্যালোকের ফোটন কণার ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট নেই, মানে সূর্যালোকের সরাসরি কোনো দরকার পড়ে না। তার মানে এই স্টেজটা এমন নয় যে এটা রাত্রেবেলা ঘটে, সেটা কিন্তু নয়। এটা দিনের বেলাতেও ঘটতে পারে, রাত্রেবেলাতেও ঘটতে পারে, কিন্তু এটাতে সরাসরি সূর্যালোকের কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই স্টেজটা ডিপেন্ড করে কিন্তু আলোক দশার ওপর, কারণ আলোক দশাতে আমরা প্রোডাক্ট হিসেবে যে এটিপিটা পাই, এক নাম্বার হচ্ছে এটিপি পাই, আর একটা হচ্ছে পাই, সেটা হচ্ছে NADPH প্লাস H প্লাস। এই দুটো আমরা যে পাই, সেই দুটো অ্যাসিমিলেটরি পাওয়ার, এই দুটো আমার লাগছে আলোক নিরপেক্ষ দশাতে। তাহলে এটিপিটা কি? এটিপিটা হচ্ছে একটা এনার্জির সোর্স, আর এই NADPH প্লাস H প্লাস এটা একটা কোএনজাইম। তো এই কোএনজাইমটা কি কাজ করে? এটা রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক। তো এই দুটো যেটা আলোক দশায় তৈরি হলো, এই দুটো অ্যাসিমিলেটরি পাওয়ার আমার লাগছে আলোক নিরপেক্ষ দশায়। সেই কারণে অলওয়েজ আলোক নিরপেক্ষ দশা আলোক দশার উপর নির্ভর করে, মানে আলোক দশা না হলে কখনোই আলোক নিরপেক্ষ দশাটা হতে পারবে না। একে এই অপরের উপর নির্ভরশীল, মানে আলোক দশার উপর আলোক নিরপেক্ষ দশা নির্ভরশীল। এবার আলোক নিরপেক্ষ দশাটা কোথায় হয়, স্থানটা কোথায়? স্থানটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের, উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। গ্রানাতে কি হলো? গ্রানাতে হলো আলোক দশা। কেন? কারণ গ্রানাতে ক্লোরোফিল লেগেছিল, আর ক্লোরোফিলটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে যে থাইলাকয়েড অংশগুলো থাকে, সেখানে ক্লোরোফিল থাকে। তো যেহেতু আলোক নিরপেক্ষ দশাতে আমার ক্লোরোফিলটাও সরাসরি দরকার হচ্ছে না, তো সেই জন্য আলোক নিরপেক্ষ দশাটা হচ্ছে কোথায়? হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। আচ্ছা, এইবার এই যে আলোক নিরপেক্ষ দশাটাতে হলো, এটাতে মেন লক্ষ্যটা কি? মেন লক্ষ্যটা হলো আমার কার্বন ডাইঅক্সাইড আছে, ইট উইল রিডিউসড টু গ্লুকোজ বা C6H12O6, মানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। এটা হচ্ছে আমার মেন এম। তাহলে তার মানে আরেকটা কথায় কি বলতে পারি? আরেকটা কথা বলতে পারি যে এখানে কি হচ্ছে, কার্বনটা ফিক্স, এই প্রসেসটাকে বলা হয় কার্বন ফিক্সেশন, মানে কার্বনের অঙ্গীভূত হওয়া, মানে কার্বনটা অঙ্গীভূত হবে, অ্যাসিমিলেট হবে, কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্তীকরণ, এটা বলা হয়। তাহলে কার্বনটা ফিক্স হবে, বাতাসের কার্বনটা বা প্রকৃতির কার্বনটা এই গ্লুকোজের মধ্যে ফিক্স হবে, মানে অঙ্গার আত্তীকরণ হবে। সেই জন্য সালোক সংশ্লেষকে আমরা বলেছি অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া। তো এই কার্বন ফিক্সেশন যে প্রসেসটা, সেটা উদ্ভিদের ক্ষেত্রে মেনলি হয়, নাম্বার 1 হচ্ছে কি কেলভিন সাইকেল। তাহলে মেনলি কিসের দ্বারা হয়? মেনলি যে প্রসেসটার দ্বারা হয় সেটাকে বলা হচ্ছে কেলভিন সাইকেল, অথবা কেলভিন সাইকেলের আর একটা নাম আছে, সেটা হচ্ছে C3 সাইকেল। কেন C3? কারণ হচ্ছে এই যে কেলভিন সাইকেলটা, এই কেলভিন সাইকেলে যে প্রথম যে যৌগটা উৎপাদিত হবে, সেই সুস্থিত যে যৌগটা প্রথম উৎপাদিত হবে, তার কার্বন সংখ্যা হচ্ছে 3। সেই কারণে এই সাইকেলটাকে বলা হচ্ছে C3 সাইকেল।
তো মোস্ট অফ দ্য প্ল্যান্টস উইল পার্টিসিপেট ইন দ্য কেলভিন সাইকেল, মানে বেশিরভাগ প্ল্যান্টই কেলভিন সাইকেল পার্টিসিপেট করে। কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে কেলভিন সাইকেলের যে কিছু লিমিটেশনগুলো আছে সেগুলোকে ফুলফিল করার জন্য কিছু কিছু উদ্ভিদে আরেকটু কেলভিন সাইকেলের মডিফিকেশনটা দেখা গেছে। সেইগুলোকে বলা হয় হচ্ছে C4 সাইকেল, C4 সাইকেল বা হ্যাচ স্ল্যাক সাইকেল, হ্যাচ স্ল্যাক সাইকেল। তাহলে হ্যাচ স্ল্যাক এটা হচ্ছে বিজ্ঞানী সায়েন্টিস্টের নাম অনুযায়ী, কেলভিনটা যেরকম মেলভিন কেলভিন সেরকম এটা হচ্ছে হ্যাচ স্ল্যাক সাইকেল। আর এক ধরনের পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাম। ক্যামটা কি? ক্যামটা হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তার মানে কি, ক্রাসুলেসি গোত্রের কিছু উদ্ভিদ আছে, তো সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রে এই ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজমটা লক্ষ্য করা যায়। তার মানে কি, এই 3 রকমভাবে কার্বনটা গ্লুকোজের মধ্যে ফিক্স হতে পারে উদ্ভিদ দেহের ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ উদ্ভিদ এই কেলভিন সাইকেলটাই পার্টিসিপেট করে। তো সেই জন্য আমাদের কেলভিন সাইকেলটাই ইন ডিটেল পড়তে হবে, একটু ডিটেল পড়তে হবে। এবার তাহলে কেলভিন সাইকেলটা যদি একটু হিস্ট্রিটা যদি বলি, তাহলে কেলভিন সাইকেলটা ফার্স্ট বিজ্ঞানী মেলভিন কেলভিন, কি নাম? মেলভিন কেলভিন 1950s দিকে এই কেলভিন সাইকেলটা পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, কার্বনের যে আইসোটোপ আছে C14, তো সেই C14টা কাজে লাগিয়ে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, দিয়ে এই কেলভিন সাইকেলটা প্রথম তিনি ধারণা দিয়েছিলেন। এর জন্য তিনি নোবেলও পেয়েছিলেন 1961-এ। তিনি কেলভিন সাইকেলের জন্য মেলভিন কেলভিন কি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তার মানে এটা একটা মানে বায়োলজির ক্ষেত্রে এই কেলভিন সাইকেল, বিশেষ করে প্লান্ট ফিজিওলজিতে এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা প্রথম কেলভিন বলেছিলেন। তো সেই জন্য এই সাইকেলটার নাম হলো কি কেলভিন সাইকেল। আর কি আর হচ্ছে এটা বললাম যে C3 সাইকেল আর একটা নাম কেন, কারণ কেলভিন সাইকেলে প্রথম যে সুস্থিত যৌগ, কেলভিন সাইকেলে উৎপাদিত প্রথম সুস্থিত যৌগ, তাতে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে 3। সো ইট ইজ কল্ড দ্য C3 সাইকেল। তাহলে এই বোঝা গেল। এবার আমরা C3 সাইকেলের ডিটেলটা বা কেলভিন সাইকেলটা একটু দেখব। তার আগে বলে নি, এই যে কেলভিন সাইকেলে 3টে ফেজ আছে। ফার্স্ট ফেজ কি? ফার্স্ট ফেজ হচ্ছে কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন যুক্ত হওয়া। তাহলে ফার্স্ট ফেজ হচ্ছে কার্বক্সিলেশন। 2 নম্বর ফেজ হচ্ছে রিডাকশন বা বিজারণ। ঠিক আছে, তাহলে কার্বক্সিলেশন বা কার্বন মানে কার্বন যুক্ত হওয়া, কার্বন অঙ্গীভূতকরণ, এরকম কিছু একটা বাংলা হবে, মানে কার্বন যুক্ত হবে। আর দ্বিতীয়টা হচ্ছে রিডাকশন বা বিজারণ। আর 3 নাম্বার হচ্ছে রিজেনারেশন মানে হচ্ছে পুনরুৎপাদন। ওকে, তাহলে 3টে ফেজ আমরা কেলভিন সাইকেলে পাবো। এবার আমরা কেলভিন সাইকেলটা দেখব। তাহলে কেলভিন সাইকেলটা দেখতে গেলে প্রথমেই যে নামটা আসবে সেই নাম, কেলভিন সাইকেলটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে।
মুখস্থ না করে বোঝার চেষ্টা করলে ব্যাপারটা বোঝা যাবে। তাহলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে, তার নামটা কি বলবো, তার নামটা হচ্ছে RUBP। তাহলে RUBP আমি এখানটাই নোটগুলো লিখবো। RUBPটা কি? RUBPটা হচ্ছে আচ্ছা বাংলায় লিখছি, রাইবিউলোজ 1,5-বিসফসফেট। তো এই RUBPটা কি? RUBPটা হচ্ছে রাইবিউলোজ 1,5-বিসফসফেট। এটা নামের মধ্যেই গোটা স্ট্রাকচারটা লুকিয়ে আছে। তাহলে রাইবিউলোজ 1,5-বিসফসফেট। তাহলে রাইবিউলোজটা কি? রাইবিউলোজটা হচ্ছে, আমরা রাইবোজ শর্করা পড়েছি, একটা পেন্টোজ শর্করা, মানে 5টা কার্বন যুক্ত। তো রাইবিউলোজটা হচ্ছে রাইবোজ সুগারেরই একটা আইসোমার। আইসোমার মানে হচ্ছে এটাতেও 5টা কার্বনই থাকবে। তাহলে রাইবিউলোজ বিসফসফেট, এটা কত কার্বনওয়ালা যৌগ? এটা হচ্ছে 5 কার্বনওয়ালা যৌগ। তাহলে সেটাকে আমরা পাশে লিখবো ইন্ডিকেট করার জন্য, সেটাকে লিখবো 5C। তাহলে 5 কার্বনওয়ালা যৌগ। এবার কি? তাহলে রাইবিউলোজ হলো, তারপর হচ্ছে কি 1,5-বিসফসফেট। বিস মানে হচ্ছে দুটো, ডাই দুটো। তাহলে হচ্ছে রাইবিউলোজ, তার 5টা কার্বন যদি আমরা এরকমভাবে লিখি, 5টা কার্বন, তাহলে এই 1 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, আর 5 নাম্বার কার্বনের সাথে আর একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। তাই এটার নাম হলো কি রাইবিউলোজ 1,5-বিসফসফেট। মানে রাইবিউলোজের সাথে 1 নাম্বার কার্বনে আর 5 নাম্বার কার্বনে দুটো ফসফেট গ্রুপ যুক্ত আছে। তাহলে এটা একটা কি? এটা হচ্ছে আমার সাবস্ট্রেট। তাহলে ফার্স্ট পেলাম আমরা হচ্ছে RUBP। এই RUBP কি করবে? এই RUBP কার্বনটাকে, আর এটা ক্লোরোপ্লাস্ট ধরে নিলাম, যদি ক্লোরোপ্লাস্ট হয় এরকম একটা, তাহলে ক্লোরোপ্লাস্টের থেকে কার্বনটা এইখানে চলে আসবে কার্বন ডাই অক্সাইড রূপে। মানে কি, উদ্ভিদ যেটা প্রকৃতি থেকে যে কার্বন ডাই অক্সাইডটা নিচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডটা এই RUBP ক্যাচ করবে, রাইবিউলোজ বিসফসফেট ক্যাচ করবে। দিয়ে কি করবে? দিয়ে একটা প্রচণ্ড অস্থায়ী যৌগ তৈরি করবে, যার নাম হচ্ছে অরবিটাল বিসফসফেট। মানেও কি? তার মানেও হচ্ছে এইটার মধ্যেও দুটো ফসফেট গ্রুপ আছে, সেই জন্যই হচ্ছে বিসফসফেট। বিস মানে হচ্ছে ডাই বা দুটো। এবার দেখ, এখানে 5টা কার্বন, এইখান থেকে একটা কার্বন, তাহলে এই অরবিটাল বিসফসফেটের কার্বন সংখ্যা কত হবে? এটা হবে 6 কার্বনওয়ালা, সেজন্য আমরা এটাকে লিখলাম 6C। তাহলে বোঝা গেল, এখানে ছিল RUBP-তে 5টা কার্বন, আর এই একটা কার্বন যুক্ত হলো, দিয়ে এই দুটো নিয়ে তৈরি করলো হচ্ছে একটা প্রচণ্ড অস্থায়ী যৌগ, সেজন্য এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে রাখলাম। দিয়ে কি করলো? এটা করলো অরবিটাল বিসফসফেট। তাহলে এর কার্বন সংখ্যা পেলাম হচ্ছে 6। এবার এই যে স্টেপটা হলো, তো এই স্টেপে যে এনজাইমটা লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। তাহলে রুবিস্কোটা কি? রুবিস্কো হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। এই রিয়াকশনটা বললাম কি কার্বক্সিলেশন, মানে কার্বন যুক্ত হচ্ছে, তাই কার্বক্সিলেশন রিয়াকশন। তো কার্বক্সিলেশন রিয়াকশনে যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে কার্বক্সিলেজ। যেমন হচ্ছে ফসফোরাইলেশন, মানে কি ফসফেট গ্রুপ যুক্ত হওয়া। তাহলে ফসফোরাইলেশনে যে এনজাইমটা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে ফসফাটেজ। ঠিক সেরকম কার্বক্সিলেশনে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে কার্বক্সিলেজ। তাহলে এই এনজাইমটার নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ।
দিয়ে কি করলো, দিয়ে এই অরবিটাল বিসফসফেটটা তৈরি করলো, যেটা হচ্ছে প্রচণ্ড অস্থায়ী একটা যৌগ। আর তার কার্বন সংখ্যা কত হলো, 6C, মানে 6টা কার্বন হলো। এবার এই অরবিটাল বিসফসফেটটা সাথে সাথে ভেঙে যাবে কিসে, সাথে সাথে তৈরি হওয়ার সাথে সাথেই ভেঙে যাবে হচ্ছে পিজিএ, মানে বলবো হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। তাহলে কিসে উৎপন্ন হলো, এটা উৎপন্ন হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা যে তৈরি হলো, এটা 3 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন। তাহলে 6টা কার্বন ছিল, 6টা থেকে 3টে কার্বনওয়ালা একটা কম্পাউন্ড তৈরি হলো। তার মানে এটা বোঝা যাচ্ছে এটা 2 অণু তৈরি হবে, তাই তো? তাহলে এটা আমরা পেলাম হচ্ছে 2 মলিকিউলস। তাহলে আমার 6টা কার্বন মিলল, 3 দুগুণ 6 পেলাম। এইবার এই যে পিজি এটা পেলাম, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাই কি হলো, এটাই হচ্ছে এই যে গোটা কেলভিন সাইকেলটা পড়বো, তো এই কেলভিন সাইকেলের প্রথম উৎপাদিত সুস্থিত যৌগ হচ্ছে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো তার কার্বন সংখ্যা যেহেতু 3, সেই জন্য এই সাইকেলটাকে বলা হয় C3 সাইকেল। প্রথমে কি হলো, আরইউবিপি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যেটা তৈরি করলো ফার্স্টে, সেটা কিন্তু প্রচণ্ড অস্থায়ী, সেই জন্য এটাকে আমরা ধরলাম না। তাহলে আমরা কেলভিন সাইকেলের নাম বলতে হতো আমাদের C6 সাইকেল। কিন্তু যেহেতু অরবিটাল বিসফসফেটটা প্রচণ্ড অস্থায়ী, তৈরি হওয়ার সাথে সাথেই ভেঙে যায়, তাই জন্য এটাকে বলবো C3 সাইকেল। ওকে, তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। তাহলে কি হলো, ফসফোগ্লিসারিক অ্যাসিড আমরা পেলাম হচ্ছে 2 অণু, 2 মলিকিউল। নেক্সট যে স্টেপ হলো, তাতে আমরা কি পাবো, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে BPGA, মানে মানে হচ্ছে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে হচ্ছে বিপিজিএ মানে হচ্ছে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে হয়ে গেল বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার দেখ এখানে কি অরবিটাল বিস ফসফেট, মানে এখানে 2টো ফসফেট গ্রুপ ছিল, 2টো ফসফেট গ্রুপ 2টো পিজিএতে ভেঙে গেল। তার মানে কি, এই যে 2 অণু হলো, 2 মলিকিউল পিজিএ পেলাম, তাহলে প্রত্যেকটাতে একটা করে ফসফেট গ্রুপ গেল। মোট তোর কাছে মোট 2টো ফসফেট গ্রুপ ছিল, তো সেই 2টো ফসফেট গ্রুপকে তোকে 2টো অণুতে ভাঙতে হবে। তার মানে প্রত্যেকটা অণুকে তুই একটা করে ফসফেট গ্রুপ দিতে পারবি। এইবার তাহলে প্রত্যেকটা অণুতে একটা করে ফসফেট গ্রুপ ছিল। নেক্সট স্টেপে কি হলো, নেক্সট স্টেপে আমি পেলাম হচ্ছে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে এটাতে আবার প্রত্যেকটা অণুতে দুটো করে ফসফেট গ্রুপ। তাহলে আমরা বলতে পারি এখানে যে আর একটা করে এক্সট্রা করে ফসফেট গ্রুপ এলো, সেটা কোথা থেকে এলো, তাহলে এখানেই আমরা পেয়ে গেলাম হচ্ছে এটিপি, সেই ফসফেট গ্রুপটা দিয়ে নিজে কি হয়ে গেল, এডিপি হয়ে গেল। তাহলে এই যে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমার তৈরি হলো দুই মলিকিউলই আমার বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। তাহলে প্রত্যেকটার জন্য আমাকে একটা করে ফসফেট গ্রুপ দিতে হলো, তার মানে আমার এখানে কাজে লাগলো হচ্ছে 2টো এটিপি, পেলাম হচ্ছে 2টো এডিপি। তাহলে বোঝা গেল এখানটাই আমার 2টো পিজিএ তৈরি হলো, সেই 2টো পিজিএ থেকে নেক্সট স্টেপে 2টো বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। তার মানে কি, এখানে ছিল একটা করে ফসফেট গ্রুপ, তার থেকে তৈরি হলো 2টো করে ফসফেট গ্রুপ। তার মানে বোঝা গেল যে একটা পেলাম আমরা এটিপি থেকে, এটিপি এই আর একটা করে এক্সট্রা ফসফেট গ্রুপ দিল, তাহলে 2টো মলিকিউলের জন্য আমার এটিপি লাগলো 2টো। বোঝা গেল। এর কার্বন সংখ্যাও কত, এর কার্বন সংখ্যা 3C, মানে এখানে ফসফেট গ্রুপটা চেঞ্জ হলো কিন্তু কার্বন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হলো না। আচ্ছা,
এর পরের স্টেপে কি হবে, এই বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বা বিপিজিএ থেকে আমার তৈরি হবে হচ্ছে পিজিএএলডি। পিজিএএলডিটা কি? পিজিএএলডিটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে পিজিএএলডিটা কি? ফসফোগ্লিসারালডিহাইড। তো এই স্টেপে কি হয়, এই স্টেপে আমার একটা ওই যে আমার আলোক দশাতে NADPH প্লাস H প্লাস ছিল, সেইটা কি হবে, NADP প্লাস তৈরি করবে, দিয়ে এইটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, মানে এটার দ্বারা বিপিজিএটা বিজারিত হয়ে এই ফসফোগ্লিসারালডিহাইডটা তৈরি করবে। তাহলে বিজারণ যে প্রসেসটা হলো, রিডাকশনটা হলো, বিজারণটা হলো, তাতে কে সাহায্য করলো? বিজারকটা হচ্ছে আমার এই NADH প্লাস H প্লাস। তাহলে এটা থেকে আমার কি তৈরি হলো? পিজিএএলডি তৈরি হলো। এইবার এই যে পিজিএএলডিটা তৈরি হলো, এই পিজিএএলডিটাতে আবার এইটাতে তাহলে কি ছিল? এটাতে হচ্ছে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই যে পিজিএএলডিটা হলো, পিজিএএলডিতে আবার আমার ফসফেট গ্রুপ হচ্ছে একটা, মানে হচ্ছে এখানে হচ্ছে 3টে কার্বন যদি থাকে তাহলে শুধুমাত্র একটা কার্বনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত আছে। বোঝা গেল? তাহলে 3টে কার্বন যদি থাকে তাহলে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে। তার মানে এখানে ছিল প্রত্যেকটা মলিকিউলে 2টো করে ফসফেট গ্রুপ, আর এখানে যখন পেলাম, এখানেও আমরা এটা পেলাম, পাবো হচ্ছে 2 মলিকিউলস। তাহলে 2টো মলিকিউলের প্রত্যেকটাতে একটা করে ফসফেট গ্রুপ, তাহলে আর একটা করে ফসফেট গ্রুপ নিশ্চয়ই রিলিজ হয়েছে, অফকোর্স রিলিজ হয়েছে। তাহলে এখানে 2টো ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে গেল, তাহলে 2টো মলিকিউলের জন্য 2টো বেরোলো। ভালো করে বোঝ, এখানে হচ্ছে যে বিপিজিএ বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডটা ছিল, তার প্রত্যেকটা মলিকিউলে 2টো করে ফসফেট গ্রুপ ছিল, কিন্তু যখন এই পিজিএলডি মানে ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হলো, তখন প্রত্যেকটাতে কি পড়লো? প্রত্যেকটাতে একটা করে ফসফেট গ্রুপ পড়লো। তার মানে আর একটা করে ফসফেট গ্রুপ বেরিয়ে গেছে, তাহলে 2টো মলিকিউলের জন্য আমার 2টো ফসফেট গ্রুপ বেরিয়ে গেছে। ঠিক আছে, এই অবধি হলো। তাহলে এই পিজিএলডির বা ফসফোগ্লিসারালডিহাইডের কার্বন সংখ্যাও কত? এটারও কার্বন সংখ্যা হচ্ছে 3, কারণ কার্বন সংখ্যার তো কোনো পরিবর্তন হচ্ছে না, আমার যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফসফেট, সেটা পরিবর্তন হলো। এইবার যে স্টেপ হলো, সেখান থেকে আমার হয়ে যাবে কি? রিজেনারেশন, মানে পুনরুৎপাদন। রিজেনারেশন অফ হোয়াট? কিসের পুনরুৎপাদন হলো? আরইউবিপি আবার তৈরি হবে এই পিজিএএলডি থেকে। এবার তাহলে এই যে পিজিএএলডিটা হলো, তার আমরা কটা কার্বন? একটা মলিকিউলে 3টে করে কার্বন, তাহলে মোট 3 দুগুণ এই 2 অণুতে মোট 6টা কার্বন আছে এর কাছে, পিজিএএলডির কাছে। তো সেই 3 দুগুণ 6টার মধ্যে 5টা কার্বন, 5 নাম্বার অফ কার্বন কি করে? এই আরইউবিপি তৈরিতে কাজে লাগে। কেন আরইউবিপিটা তৈরি করা দরকার? এই যে টোটাল কেলভিন সাইকেলটা হবে, তো কেলভিন সাইকেলের ফার্স্টেই আমার দরকার আরইউবিপিকে, কারণ আরইউবিপি কি করবে? কার্বনটাকে ফিক্স করবে। তো সবার আগে আরইউবিপিটা দরকার। তাহলে আরইউবিপিটা যদি সবসময় লাগে, প্রত্যেকটা সাইকেলে লাগে, তাহলে আরইউবিপির উৎপাদনটা আমার প্রচণ্ডভাবে দরকার। তো সেই জন্য এই যে এখান থেকে 3 দুগুণ 6টা কার্বনের মধ্যে 5টা কার্বনই চলে যায় হচ্ছে আরইউবিপির উৎপাদন করতে, পুনরায় উৎপাদন, তাই হচ্ছে পুনরুৎপাদন। 5টা কার্বন চলে গেল হচ্ছে আরইউবিপি তৈরিতে। তাহলে এখানটায় 3 দুগুণ 6টার মধ্যে 5টা কার্বন আরইউবিপি তৈরি করবে, তাহলে আর একটা কার্বন কি করবে?
তো আর একটা কার্বন যেটা করবে, সেই আর একটা কার্বন তৈরি করবে হচ্ছে গ্লুকোজ। তাহলে 5টা কার্বন চলে গেল, একটা কার্বন আমার কি তৈরি করলো, আর একটা কার্বন তৈরি করলো হচ্ছে গ্লুকোজ। তো এই যে রাস্তাটা একটা ইয়ে দিয়ে দেখালাম, এটা কিন্তু একটা অনেক বড়, মানে এটার মধ্যে এত ডিটেল কেলভিন সাইকেলের মধ্যে পড়ে না, এটা আবার আর একটা সাইকেলে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই যে গ্লুকোজটা তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটা আবার অনেক যৌগ তৈরির মাধ্যমে এই পিজিএলডির একটা কার্বন থেকে এই গ্লুকোজটা তৈরি হবে, ঠিক আছে। সেটার নাম আমরা বলবো কি, রিভার্স গ্লাইকোলাইসিস, মানে রিভার্স গ্লাইকোলাইসিস। আমরা যখন গ্লাইকোলাইসিস আমরা যখন শ্বসন পড়ব, সেল রেসপিরেশন পড়ব, তো সেখানে এই গ্লাইকোলাইসিসটা আমরা পড়ব, ডিটেলে পড়ব। তো সেই গ্লাইকোলাইসিসে যে রিয়াকশনগুলো হয় তার ঠিক উল্টো রিয়াকশন করে এখানে এই পিজিএলডি থেকে গ্লুকোজটা তৈরি হয়, তার জন্য এই প্রসেসটার নাম হচ্ছে রিভার্স গ্লাইকোলাইসিস। তাহলে এই করে আমার এখানে এলো একটা কার্বন, আর এখানে চলে গেল আমার 5টা কার্বন, যেটা আরইউবিপির রিজেনারেশনে কাজে লাগবে। এইবার একটা কার্বন যদি পাই, আমরা সবাই জানি যে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, তাই তো। তাহলে C6H12O6, তার মানে একটা গ্লুকোজ ফর্ম করতে আমার 6টা কার্বন লাগছে, কিন্তু এইখানটায় আমি কটা কার্বন পেয়েছি, এখানটায় আমি একটা কার্বন পেয়েছি। তার মানে এই রিয়াকশনটা থেকে, এই সাইকেলটা থেকে আমি 1/6 গ্লুকোজ পাবো। মানে গ্লুকোজের, মানে পুরো গ্লুকোজটা আমার তৈরি হবে না, যেহেতু একটা কার্বন পেয়েছি, সেই জন্য 1/6 গ্লুকোজ আমি পেলাম। ওকে, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে আমার একটা টার্ন অফ কেলভিন সাইকেল, মানে একটা স্তর, কেলভিন সাইকেলের একটা সাইকেল, একটা চক্র। এইবার তাহলে 3টে যে ফেজ, সেই ফেজগুলো কি কি? ফেজগুলো হচ্ছে ফার্স্টে আরইউবিপি থেকে, এই যে 3টে আমি ফেজ বলেছিলাম, 3টে ফেজ বলেছিলাম, এবার সেই 3টে ফেজ আমরা বুঝবো। তাহলে ফার্স্টে হচ্ছে কি, আরইউবিপি থেকে আরইউবিপির কার্বক্সিলেশন, মানে আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইডের কার্বন যুক্ত হয়ে প্রথম তৈরি করলো কি, পিজিএ। তার মানে এই স্টেপটা আমার কি, এই যে এই ভেতরের স্টেপটা আমার হচ্ছে নাম্বার 1। তার মানে কি, এটা হচ্ছে কার্বক্সিলেশন, এটা 1 নাম্বার। তাহলে এখান থেকে এইটুকু হলো আমার কার্বক্সিলেশন। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে রিডাকশন। তো কোথা থেকে কোথায় রিডাকশন হলো, কার রিডাকশন হলো বা কার বিজারণ হলো, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে তৈরি করলো হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। তার মানে এখান থেকে এইটুকু, এটা আমার হচ্ছে নাম্বার 2, মানে হচ্ছে রিডাকশন বা বিজারণ। আর এই পিজিএলডি থেকে এইটুকু না, এটা আমার আর একটা অন্য স্টেজ, রিভার্স গ্লাইকোলাইসিস। এই যে পিজিএলডি থেকে যেটা আরইউবিপি আবার তৈরি করলো, তাহলে এইটা হচ্ছে আমার নাম্বার 3 ফেজ, বা এটা হচ্ছে রিজেনারেশন। তাহলে কেলভিন সাইকেলের গোটা এটা বোঝা গেল। তাহলে 1 নাম্বার হচ্ছে এইটুকু হচ্ছে কার্বক্সিলেশন, মানে কার্বন অঙ্গীভূত হওয়া। তারপরটা হচ্ছে রিডাকশন বা বিজারণ, কার বিজারণ, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারঅ্যালডিহাইডে বিজারণ, আর তারপরেরটা হচ্ছে আরইউবিপির পুনরুৎপাদন। এইবার যেটা বলার, তাহলে একটা কেলভিন সাইকেল যখন আমার হলো, তখন আমি গ্লুকোজের 1/6 পেলাম, 1/6 পেলাম। তাহলে একটা টোটাল গ্লুকোজ, এক অণু গ্লুকোজ ফর্ম করতে আমার 6টা কার্বন লাগবে। একটা টোটাল এক অণু গ্লুকোজ তৈরি করতে আমার 6টা কার্বন লাগবে। তাহলে এই কারণে বলা হয়, মানে হিসাব যখন করা হয়, তখন কি করা হয়, তখন 6টা টোটাল ছটা কেলভিন সাইকেলের হিসাব করা হয়। যদি 6বার এই কেলভিন সাইকেলটা হয়,
তবে আমার 1 অণু গ্লুকোজটা তৈরি হবে। ঠিক আছে, সেই জন্য সব জায়গায় 6 দিয়ে মানে 6 বার সাইকেলটাকে ধরে হিসাবটা করা হয় হিসাবের সুবিধার জন্য। তাহলে এটা যদি আমি একটা সাইকেলে আমার এই হয়, তাহলে 6টা সাইকেলে যদি আমি হিসাব করি তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি এই সাইকেলটাকে 6 বার ধরি তাহলে এখানে আমার কি হবে, 6টা আরইউবিপি লাগবে। ওকে, 6টা কার্বন ডাইঅক্সাইড লাগবে, 6টা আমার অরবিটাল বিসফসফেট তৈরি হবে। ওকে, এতদূর ঠিক আছে। তাহলে 6টা আরইউবিপি লাগলো, 6টা কার্বন ডাইঅক্সাইড হলো, 6টা অরবিটাল বিসফসফেট তৈরি হলো। এইবার একটা থেকে আমি 2টো ফসফোগ্লিসারিক অ্যাসিড পেয়েছিলাম, তাহলে 6টা থেকে কটা পাবো, 6টা থেকে আমি 12টা পাবো, 12টা পাবো। ঠিক আছে, এইবার 12টা থেকে আবার আমি কটা পাবো, 12টায় 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো। তাহলে এখানে যেটা আমি 2 অণু এটিপি লেগেছিল, তাহলে এখানে আমার 12 অণু এটিপি লাগবে, তাই তো? যদি আমার 2টোর জন্য 2টো লাগে তাহলে 12টার জন্য 12টা এটিপি লাগবে, 12টা মলিকিউলের জন্য 12টা এটিপি, 12টা ফসফরাস লাগবে, সেজন্য 12টা এটিপি খরচ হবে। ওকে, তারপর কি 12 মলিকিউলের জন্য আমার এনএডিপি কত লাগবে, এনএডিপিও আমার লাগবে হচ্ছে 12 অণু, NADH প্লাস H প্লাস। তাহলে এখান থেকে আমি পাবো কি 12টা, সবগুলো আমার 12 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, 12 দিয়ে না, প্রত্যেকটা 6 দিয়ে মাল্টিপ্লাই হবে। এটা 2 ছিল তাই 6 দুগুণ 12, এটা 2 তাই জন্য এটা 6 দুগুণ 12, তাহলে 12টা ফসফরাস বেরিয়ে গেল। তাহলে এখানে যেটা আমি 2 মলিকিউল পেয়েছিলাম সেটা 6টা সাইকেলে কটা পাবো, 12টা পাবো। তারপরে এই যে 12টা, তাহলে 12 মলিকিউল পেলাম, 12 মলিকিউল আমি PgALT পেলাম। তার মধ্যে এখানে আমি বলেছি 5টা যাবে, তার মানে কি এখানে 12টার মধ্যে চলে যাবে কটা, 10টা চলে যাবে। ওকে, আর এখানে কটা চলে যাবে, এখানে 2টো চলে যাবে। বোঝা গেল? তাহলে 12টার মধ্যে 12টা মলিকিউল যখন পেলাম তখন 12 মলিকিউলের মধ্যে 10 মলিকিউল আমার চলে যাবে হচ্ছে আরইউবিপি তৈরিতে, আর 2 মলিকিউল যাবে হচ্ছে গ্লুকোজ তৈরিতে। তাহলে 2 মলিকিউল যদি যায়, এখানটায় আমি ভুল করলাম, এখানটায় 2 মলিকিউল, তাহলে এখানটায় হচ্ছে 2টো মলিকিউল যাবে। তাহলে 2টো মলিকিউল মানে সরি ভুল বলছি, 10 মলিকিউল যাবে। 10 মলিকিউল যদি যায় তাহলে 3 10 30টা কার্বন, 30 নাম্বার অফ কার্বন এই আরইউবিপিতে যাবে। আর এখানে কটা যাবে, এখানে আমার যাবে হচ্ছে 2 অণু মানে 6টা কার্বন। বোঝা গেল? তাহলে আমার 12 অণু তৈরি হলো, 12 অণুর মধ্যে 10 অণু ওখানে গেল, 10 অণু আরইউবিপি তৈরিতে গেল। তাহলে 10 অণু মানে প্রত্যেকটাতে যদি 3টে করে থাকে তাহলে কার্বন কটা হবে, মোট 30টা কার্বন আরইউবিপি তৈরি করবে। আর এখানে 12টার মধ্যে 2টো মলিকিউল কি করবে, গ্লুকোজ তৈরি করবে। তাহলে 2টো মলিকিউল যদি গ্লুকোজ তৈরি করে তাহলে 3 মানে একটা মলিকিউলে 3টে করে কার্বন, তাহলে 2টো মলিকিউলে 3 দুগুণ 6টা কার্বন। তখন আমরা কি পেয়ে যাব, একটা টোটাল গ্লুকোজ অণু পেয়ে যাব। ওকে, এইবার আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে এই যে এখানটায় দেখ যে ফসফোগ্লিসারালডিহাইড যে যৌগটা, সেই যৌগটাতে একটা ফসফেট গ্রুপ আছে, কিন্তু এখান থেকে যখন আরইউবিপি তৈরি হচ্ছে, আরইউবিপিতে কিন্তু আমার 2টো ফসফেট গ্রুপ। তাহলে এখানে ছিল একটা ফসফেট গ্রুপ, এখানে আমি পেলাম 2টো ফসফেট গ্রুপ। তাহলে এখানে নিশ্চয়ই একটা ফসফেট গ্রুপ এক্সট্রা এসেছে, তাহলে সেই এক্সট্রাটা কে এনেছে, সেই এক্সট্রাটাও এনেছে হচ্ছে এটিপি। তাহলে এটিপি একটা করে ফসফেট একে দিয়েছে, ফলে হচ্ছে কি এ এডিপিতে পরিণত হয়েছে। ওকে, তার মানে এখানটায় আমি যদি সবকিছুকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটাকে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করব।
তার মানে এইটার পথেও আমার 6টা এটিপি থেকে 6টা আমি হচ্ছে ফসফরাস গ্রুপ এই আরইউবিপির তৈরিতে কাজে লাগলো। তাহলে ভেবে দেখ, তাহলে আমার যখন একটা গোটা কেলভিন সাইকেল ফর্ম হচ্ছে, একটা গোটা কেলভিন সাইকেলে আমার কত অণু এটিপি খরচ হলো? এখানে হয়েছিল 2 অণু আর এখানে হয়েছে 1 অণু, তার মানে 3 অণু। 3 অণু আমার প্রত্যেকটা, এবার আমি একটু এটা এখানটায় লিখি তাহলে ভালো বুঝতে পারবি। তাহলে প্রতি C3 সাইকেলে, ঠিক আছে, প্রতি C3, প্রথমে ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা সাইকেলে আমার 2 + 1, তার মানে 3 অণু এটিপি খরচ হয়েছে, তাই তো? 3 অণু এটিপি খরচ হয়েছে, টোটাল 3 অণু এটিপি খরচ হয়েছে। আর এটা হলো 3 অণু এটিপি। আর দেখ, এনএডিপি আমার খরচ হয়েছে প্রত্যেকটা সাইকেলের জন্য আমার হয়েছে কি 2 অণু করে। তাহলে আমার 2 অণু NADPH প্লাস H প্লাস খরচ হয়েছে। তাহলে এটা হলো আমার প্রতিটা সাইকেলে। এইবার আমি যদি বলি 6 টার্নস অফ C3 সাইকেল, মানে হচ্ছে 6টা সাইকেলে, তাহলে 6টা সাইকেলের ফলে আমার কি হচ্ছে, বা লিখতে পারি প্রতি 1 অণু গ্লুকোজ উৎপাদনে। তাহলে কারণ বোঝা গেল, কারণ হচ্ছে 6টা যদি সাইকেল হয় তবেই আমার 1 অণু গ্লুকোজ তৈরি হবে। তাহলে 6টা গ্লুকোজ, এই 6টা টার্নে আমার কত খরচ হচ্ছে? তাহলে 6 × 3 = 18 অণু আমার এটিপি খরচ হবে। ওকে, আর কি 6 × 2 মানে 12 NADPH প্লাস H প্লাস খরচ হবে। তাহলে বোঝা গেল পুরো হিসাবটা। তাহলে এটাই হচ্ছে আমার সালোক সংশ্লেষের ডার্ক ফেজের হিসাবটা। তাহলে আমার 18 অণু এটিপি খরচ হলো আর 12 অণু কি হলো NADPH প্লাস H প্লাস খরচ হলো। কিন্তু সেটা কি, সেটা 6টা কার্বন সাইকেলে খরচ হলো। যদি বলে প্রত্যেকটা সাইকেলে আমার 3 অণু এটিপি আর 2 অণু NADPH প্লাস H প্লাস। আর যদি বলে প্রতি অণু, তাহলে 1 অণু গ্লুকোজ উৎপাদনে আমার লাগছে হচ্ছে 6টা সাইকেল, সেই জন্য হিসাবটা এরকম 18 আর 12। ওকে, তাহলে বোঝা গেল। এটা কিন্তু একটু জটিল আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবি, না বুঝতে পারলে অফকোর্স বলবি। ওকে, আর একবার এটা বলে দিই, এখানটায় কার্বনের হিসাবটা আরও একবার বলে দিই। প্রথমে আমার ছিল হচ্ছে 5টা কার্বন, পরে 1টা কার্বন পেলাম, দিয়ে আমার হলো 6টা কার্বন। তাহলে এখানটায় যদি আমরা ধরি, তাহলে 6টা মলিকিউলে 5 × 6 = 30, 30 আর 6 = 36। এখানে আমি দেখ 6 × 6 = 36 পেলাম। নেক্সট, এবার 36টা কার্বনের মধ্যে এখানে আমি 12টা 3 করে পেয়েছি, 12 মলিকিউল পেয়েছি 3 করে, তাহলে 3 × 12 = 36 মিলল। তারপর কি, এটাও কি 12 মলিকিউল পেয়েছি 3টে করে কার্বন, তাহলে 3 × 12 = 36। তারপর কি, এটাও পেয়েছি 12 মলিকিউল 3 × 12 = 36 হলো, মিলল। এই 12 মলিকিউলের মধ্যে 2 মলিকিউল চলে গেল আমার গ্লুকোজ তৈরিতে, আর বাকি 10 মলিকিউল, তার মানে হচ্ছে 2 মলিকিউল মানে 6টা কার্বন চলে গেল একটা গ্লুকোজ ফর্ম করতে, আর 30টা চলে গেল আমার 6টা আরইউবিপি তৈরি করতে। তাহলে এটা হচ্ছে কার্বনের হিসাব। আর ওটা যেটা বললাম সেটা হচ্ছে আমার এটিপি আর NADPH প্লাস H প্লাসের খরচ কতটা হয়েছে সেটা। তো এই কারণেই তাহলে 6টা কেলভিন সাইকেল যদি পূরণ হয় তাহলেই 1 অণু গ্লুকোজ তৈরি হবে। সেই জন্য তোদের বইয়ে বোধহয় 6 দিয়ে সব কিছুকে মাল্টিপ্লাই করা আছে। তাহলে ফার্স্টে 1 অণু দিয়ে পুরোটা বললাম, তারপর সেটা প্রত্যেকটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে
ডার্ক ফেজ, যেটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, আর ফটোসিনথেসিসের সিগনিফিকেন্স, তাৎপর্যটা আছে, ওটা খুব সোজা আছে, ওটা একটু পড়ে নিস। ঠিক আছে।